এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আপনি আজ দুপুরে এলেন না কেন? আহসান তরির কপালের সঙ্গে কপাল থেকে বলল, কেন? তুমি মিস করেছিলে আমায়? তরির সপাটে কথার মোড় ঘুরে বলল, একটুও না। আপনি একটা পচা বাজে লোক, আপনাকে একটু মিস করিনি। আহসান আর কিছু বলল না। তরির গালটা আজলায় পুরে গভীর চুমু খেলো। তরি কি কম যায় নাকি? লাজ লজ্জার মাথা খেয়ে আহসানের গালে ঘাড়ে আর নাকে টুপ করে সেও চুমু খেলো। আহসান তরির পিঠে না ঘষতে ঘষতে বলল, আমার তুলতুল। তরি পাশ ফিরে আহসানের বুকে মাথা রেখে বলল, আজকে আমার মনটা একটু ভালো নেই। কাল সকালে রেজাল্ট দেবে জানেন? আহসান তরির থুতনিতে চুমু খেয়ে বলল। দিক তাতে কি? তরি ভিতর সন্ত্রস্ত গলায় বলল, বোর্ডে যদি ভুল খাতা দেখে, যদি রেজাল্ট ভালো না হয়, যদি ফেলে আসে? আহসান মজার ছলে বলল, আসুক, ফেল আসলে একটা সুন্দর রিক্সাওয়ালা ধরে তোমায় বিয়ে দিয়ে দিব। তরি হতাশ দৃষ্টিতে আহসানের পানে চাইল। এই সিরিয়াস মুহূর্তেও লোকটা তাকে নিয়ে এভাবে মজা করছে। বাজে লোক। রাতে ভাইয়া তরি ঠিকঠাক ঘুমাতে পারল না। সকাল 11টায় যখন রেজাল্ট পাবলিশ হলো, আহসান ফোন হাতে নত মুখে তরির কাছে গিয়ে বলল, এত খারাপ রেজাল্ট কি করে করলে তরি? তরি ভয়ে কেঁদে ফেলল। কান্না ভেজা চোখে বলল, কত পেয়েছি আমি? অনেক বেশি খারাপ হয়েছে। আহসান মুখ উঁচু করে ফোনটা তরির দিকে তাক করে বলল, হ্যাঁ, অনেক খারাপ, A+। তরি বড় বড় চোখে আহসানের দিকে তাকালো। আহসান দুপাটি দাঁত বের করে ফোন হাতে কোমরে হাত চেপে হেসে যাচ্ছে। তরি কিছু বলতে পারলো না। আকস্মাৎ তরি ঢলে পড়লো নিচে। আহসান দ্রুত তরিকে কোলে তুলে নিল। পাশ করার খুশিতে বেহুশ হয়ে গেল মেয়েটা। কি সাংঘাতিক ব্যাপার! তরিকে নিয়ে নিশ্চয়ই পত্রিকায় কলাম ছাপা হবে। টাইটেল হবে, পাশ করার খুশিতে বেহুশ হয়ে স্বামীর কোলে ঢলে পড়েছেন হবু একাদশ শ্রেণীর ছাত্রী নাভানা রশিদ তরি। পুরো বাড়িতে আনন্দের পুলকিত আবেশে ছড়াছড়ি। প্রথম কারণটা তরির A+ পাওয়ার খুশিতে, আর দ্বিতীয় কারণটা হলো A+ পাওয়ার খুশিতে তরির অজ্ঞান হয়ে যাওয়া। তরিকে কোলে নিয়ে আহসান তখন পানি ছিটা দিয়েছে এবং দীর্ঘ আধা ঘন্টার শোভা আর রুমি তরির মাথায় পানি ঢালার পর তার জ্ঞান ফিরেছে। সে কি হাসাহাসি তরিকে নিয়ে। তরি লাজুক মুখে ভেজা চুল নিয়ে নিজের পাশের মিষ্টি খেলো। তরি জ্ঞান হারানো নিয়ে এত মাতামাতির মাঝে মাজদাক মিষ্টি আনিয়েছেন। মধু বিবি তো তরির সামনে বারবার বলেই যাচ্ছেন, দেখছো, কইছিলাম না খাজা বাবার মাজারে তাবিজ কোনো দিন বিফলে যায় না। ঠিকই তো, ভালো মতো পাশ দিয়া বাহির হইলা। আজকে আবার যাইও আমার সঙ্গে, মানতের মোমবাতি মাজারে দিয়ে আসুন। মধু বিবির কথা শুনে আহসান পাশ ফিরে মুখে হাত দিয়ে হেসে ফেলল। ইস, তাবিজের লেখাটা যদি একবার মধু বিবিকে পড়ে শোনাতে পারতো। হাহা। সেদিন সকালে আর আহসান কাজে গেল না। দুপুরের খাবার খেয়ে একেবারে কাজে গেল। মাজদাক অবশ্য মিষ্টি মুখ করেই কাজে চলে গেছেন। আহসানের কাঁধে খুশির আনন্দে আলসেমি ভর করেছে। কি যে হলো তার! তরিকে ফেলে কাজে যেতে ইচ্ছে হলো না। দুপুরে খেয়ে নিজেকে বেশ ঠেলে ঠুলেই অফিসে গেল সে। আজ শোভা তরির খুশিতে পোলাও আর রোস্ট রান্না করেছে। তরির সবচেয়ে পছন্দের খাবার পোলাও রোস্ট বলেই এই আয়োজন। তবে দুঃখের বিষয়, এত পছন্দের খাবার হওয়ার সত্ত্বেও তরি খেতে পারল না। খাবারটা মজা হয়েছে, কিন্তু তরির শরীরটা আজ ভালো নেই। মুরগি তো মুখে ছোঁয়াতেই পারল না। কেমন তিতকুটে একটা গন্ধ। অনেক কষ্টে অল্প কটা সাদা পোলাও খেলো, তাও হজম হলো না। খেয়ে দিয়ে উঠতেই গল গড়িয়ে বমি হলো। তরি সবার শেষে খেতে বসেছিল। শুভা কয়েকবার আহসানের সঙ্গে তরিকে খেতে জোরাজুরি করেছিলেন। তরির শরীর খারাপের অজুহাত দিয়ে পরে খাবো বলে এড়িয়ে গিয়েছিল। সবার খাওয়া শেষে রুমি আর তরি একসঙ্গে খেতে বসেছিল। তরির বমি হওয়ার পরই মাথা চক্কর দিয়ে উঠল। রুমি তরিকে পেছন থেকে ধরে বলল, কি হয়েছে ভাবি, শরীর খারাপ? তরি রুমির কাঁধে মাথা এলিয়ে দিয়ে বলল, সকাল থেকে জানি না কি হলো, মাথাটা কেমন যেন ঘুরছে, গাটা কেমন যেন গুলিয়ে আসছে। রুমি তরিকে পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, বেশি খারাপ লাগছে ভাবি, একটু স্লাইন গুলি দেই? তরি মাথা তুলে না বুঝালো, ফের বলল, কিছু লাগবে না, আমি একটু ঘরে গিয়ে ঘুমোলেই ঠিক হয়ে যাবে। রুমি আর কিছু বলল না। তরিকে ঘরে দিয়ে এসে ফ্যানের পাখাটা বাড়িয়ে দিল। শোভার ঘরে উকি দিয়ে দেখলো শোভা ঘুমাচ্ছেন। আজ সকাল থেকেই বাড়িতে কাজ একটু বেশি ছিল কিনা।
প্রথমে সব তরি তরকারি কুটে ফেলেছিলেন। তরির পাশের খবর শুনে সব ফ্রিজে রেখে আবার মশলা বেটে রোস্ট চুলায় দিয়েছিলেন। রুমি মধুবিবির ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় মধুবিবি বললেন, এই রুমি, এদিকে আয় তো। রুমি দরজা ধরে ওকে দিয়ে বলল। কি হয়েছে বুবু? মধুবিবি আলনা থেকে বোরখা বের করে বললেন, তোর ভাবিরে বল ভালো কাপড় পইরা ঘুমটা দিতে, খাজা বাবার মাজারে মোমবাতি দিতে যামু। রুমি প্রত্যুত্তরে বলল। ভাবি কিভাবে যাবে? ভাবির তো শরীর ভালো নেই। মধুবিবি পানির পিক ফেলে বললেন। কেন, কি হয়েছে তার? রুমি ঘরে এসে বলল। জিজ্ঞেস করলাম, ভাবি বলল শরীর ভালো নেই, খাবার টেবিলেও তেমন কিছু খায়নি, যা খেয়েছিল বমি করে উগলে দিয়েছে। মধুবিবি সবটা শুনে রুমিকে বললেন। আমি একটু তোর ভাবির কাছে গেলাম, তুই আমার ঘরে বয়। মধুবিবি সচরাচর তরিদের ঘরে সেভাবে আসেন না। আজ কি হলো কে জানে। ঘরে ঢুকেই তরির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন। এই বউ, কি হয়েছে তোমার? তরি মধুবিবির গলা শুনে মাথা তুলে কোনো রকমে উঠে বসলো। টলমল করতে করতে বলল। কিছু না বুবু, ওই মাথাটা একটু ঘুরছে। মধুবিবি তরিকে ভালো মতো পর্যবেক্ষণ করলেন। তার চেনা চোখ কখনো ভুল করতেই পারে না। তরিকে ফিসফিস করে বললেন। এই মাসে সবকিছু ঠিক হয়েছে তোমার? তরি প্রথমে বুঝতে পারলো না। মধুবিবি আবার ইঙ্গিত করতে বলল। না বুবু। মধুবিবি তরিকে ইশারায় উঠে দাঁড়াতে বললেন। তরি উঠে দাঁড়াতে মধুবিবি তরির প্যাট টিপে টুপে কে যেন দেখতে লাগলেন। তরির সেসব ঠিক বুঝলো না। মধুবিবি তরির শাড়ির আঁচলটা ঠিক করে দিয়ে বললেন। তুমি হাত মুখ ধুইয়া বসো, আমি দিলুর মায়ের ফোন লাগাইতাছি। তরি ধীর পায়ে হাত মুখ ধুতে চলে গেল। মধুবিবি ঘরে গিয়ে রুমিকে নিজের বাটন ফোনটা দিয়ে বললেন। দিলুর মারে একটা ফোন লাগাতো রুমি, আমার নাম নিয়ে বল তাড়াতাড়ি আইতে। আধা ঘন্টা পরে দিলুর মা সত্যি সত্যি এলো। বোরকা পরিহিত এক মধ্যবয়স্কা নারী। তরি তাকে দেখে উঠে দাঁড়ালো। মধুবিবি দিলুর মাকে উদ্দেশ্য করে বললেন। বউয়ের মাথা ঘুরে বমি হয়, আমার তো মনে হইতাছে পেটে পোনা আসছে। তুমি একটু ভালো মতো দেখো তো দিলুর মা, বয়স হইছে, ভুল হইতেও পারে। দিলুর মা তরিকে বিছানায় বসিয়ে কি কি অদ্ভুত সব প্রশ্ন জিজ্ঞেস করলেন। মধুবিবির মতো প্যাট টিপে দেখলেন, চোখ জিব্বা সব দেখলেন। তারপর মধুবিবিকে বললেন। যা ভাবছেন তাই চাচি, পেটে সন্তান আসছে। মাসিকের তারিখ ধরলে 1-1.5 মাসের মতো চলে। তাও একটু ডাক্তারের কাছে নিয়ে টেস্ট করাইয়া দেখেন। খাওয়া দাওয়া বাড়াইয়া দেন, বোর শরীর অনেক দুর্বল। এমনিতেও চিকনা চাকনা, তার মধ্যে পেটে আরেকজন। খেয়াল রাখেন চাচি, আমি আসি। তরি সবটা শুনে বিস্মিত। খালাম্মা এটা কি বলল? আহসান বারবার করে বলে দিয়েছিল এখন যেন সন্তানের কথা তরি মাথায় না আনে। পিলগুলো তো ঠিকঠাক নিয়েছিল। বাবুটা কিভাবে এলো প্যাটে? বাবুটার জন্যই কি আজকাল এত খারাপ লাগে? শুধু বমি পায় আর দুর্বল লাগে। তরি আহসানের বলা কথাগুলো মনে করতেই ভয়ে আতঙ্কে কেঁদে ফেলল। আহসান বাবুটার কথা শুনলে তাকে আর আস্ত রাখবে না। যদি বার করে দেয় বাড়ি থেকে, বাবুটাকে যদি না মেনে নেয়। তরি বালিশে মুখ গুজে ঠোঁটে আঁচল গুজে কাঁদতে লাগলো। মধুবিবি তরির কান্না দেখে হতবিহব্বল হয়ে বললেন। এই বউ, কি হয়েছে তোমার? শরীরটা বেশি খারাপ লাগতাছে, এমন কান্তাছো কেন? এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত কইরা দিব? তরি মধুবিবির শরীর আঁচল চেপে ধরে বলল। বুবু, উনি আমাকে বাড়ি থেকে বের করে দেবেন। উনি এখন বাবু চান না। উনি বলেছিলেন বাবুর কথা যেন এখন একেবারে মাথায় না আনি। উনি যেই ঔষধগুলো খেতে বলেছিলেন, আমি তো ওগুলো খেতাম। বাবুটা কিভাবে চলে এলো? উনি জানতে পারলে আমাকে ছেড়ে দেবেন। আমি সত্যি বলছি বুবু, আমি বাবুটাকে আনিনি। বাবুটা কি করে এলো আমি জানি না। আমি এখন কি করব? ঔষধ খেয়ে নষ্ট করে দিব বাবু? বুবু। তরিদের কয়েক বাড়ি পরেই আনিস চাচাদের বাড়ি। আনিস চাচার দুটো বাবু। প্রথম বউ হঠাৎ স্ট্রোক করে মারা যাওয়ায় দ্বিতীয় বিয়ে করেছিলেন। বিয়ের সময় নতুন চাচিকে শর্ত দিয়েছিলেন কোনোদিন সে বাবু নিতে পারবে না। কিন্তু বিয়ের 8 মাস পরেই কিভাবে যেন নতুন চাচির পেটে একটা বাবু চলে আসে। আনিস চাচা বাবুটার কথা শুনে এলাকায় সালিশ বসিয়েছিল। মুরব্বীদের সামনে মেলি চাচিকে বলেছিল যে বাচ্চাটা রাখলে চাচিকে এসে তালাক দিবে। সংসার হারানোর ভয়ে পরে বেলি চাচি বাবুটা ওষুধ খেয়ে নষ্ট করে দিয়েছিল। আহসান এখন যদি সত্যি সত্যি তরির নামে সালিশ বসায়। ভয়ে তরির মুখ লাল হয়ে গেল। মধুবিবি তরির অবস্থা দেখে বললেন। সি, কি কও এসব বউ? পেটের পহেলা প্রথম বাচ্চা, আল্লাহর রহমতে এমনি নষ্ট করতে চাও? শোনো,
বাচ্চাটা আল্লাহ তোমারে রহমত হিসেবে দিছে। আমার হাসানের আমি ভালো কইরেই চিনি। বাড়ি ফিরলে শান্ত হইয়া তারে বুঝাইয়া বললে সে বুঝবো। আর যত যাই হোক, ভুলেও ওইসব উল্টাপাল্টা ওষুধ খাইবা না। আল্লাহর মাল আল্লাহ বুঝবো। বেডা মানুষ ওই রকম অনেক কথাই কয়, সব কথা ধরতে নেই। হুদাই কাইন্দা শরীর খারাপ কইর না। যার কথা শুইনা কান্তাছো, পরে দেখবা সন্তানের খুশিতে সেই ভালাইতাছে। মধুবেবী উঠে গিয়ে তরির জন্য লেবুর শরবত বানালেন। তরি ঝাপসা চোখে গ্লাস হাতে নিয়ে বসে রইল। বাবুটা তাকে কি মুসিবতে ফেললো। তরি পেটে হাত রেখে বলল, তোমার বাবা তোমাকে চায় না বাবু। তুমি কেন আসলে? এখন যদি আমাকে উনি বার করে দেয়, আমার নামে সালিশ বসালে আমি কি করব? তুমি কথা শোনো না কেন বাবু? তরি ঘর ছেড়ে সেদিন বেরোলই না। কোথায় পাশ করেছে আনন্দ করার দিন, বাবুটা তাকে কি বিপদে ফেললো। আহসান আসার আগে লুকিয়ে পড়তে হবে। মধুবেবী আহসানকে সব বলে দিলে সর্বনাশ হয়ে যাবে। আহসান যদি তাকে মারে। হাসান রাতে হেলতে দুলতে ক্লান্ত শরীরে বাড়ি ফিরল। বাড়িতে ঢুকতেই মধুবেবী তাকে ডেকে পাঠালেন। আহসান গামছা দিয়ে কপালের ঘাম মুছে মধুবেবীর ঘরে গিয়ে বসলো। মধুবেবী রুমিকে ইশারা দিয়ে ঘর থেকে বের হয়ে যেতে বললেন। রুমি তাই করলো। রুমি চলে যেতে মধুবেবী আহসানকে বললেন, তোমার বউ তো কাইন্দা কাইটা ভাসাইয়া ফেলতেছে। আহসান হতভম্ব হয়ে বলল, কেন? পাশের খুশিতে মেয়েটার কি হলো? খুশিতে বেহুশ হয়ে যাচ্ছে, আবার খুশিতে কেঁদে বুক ভাসাচ্ছে। মধুবেবী পানের খিলি বানাতে বানাতে বললেন, কি হয়েছে জানবা কেমনে? তুমি হইলা ব্যস্ত মানুষ, বউয়ের খবর রাখার সময় তোমার আছে? আহসান ভ্রু কুচকে বলল। কি হয়েছে বুবু তরির? মধুবেবী পানের খিলি মুখে পুরে বললেন, কি হয়েছে শুনতে চাও? তার পেটে তোমার সন্তান আসছে, 1.5 মাসের সন্তান। সকালে সেই এই কারণেই বেহুশ হইছে, দুপুরেও বমি কইরা সব উগলাইয়া দিছে। তুমি বউটার দিকে একটুও খেয়াল রাখো না। সন্তানের কথা শুনিয়ে আহসান চমকে উঠল। বুকের ভেতরে কেমন যেন একটা অনুভূতির সৃষ্টি হলো। কাপা কাপা গলায় বলল, তরি বলেছে তোমাকে এসব? মধুবেবী কপট রাগ দেখে বললেন, তার বলতে হইব কেন? আমার চোখ নাই, দিলুর মারে ডাক দিয়া পাঠাইছিলাম, সেও দেখা একই কথা বলছে। আহসানের শির দ্বারা খারাপ হয়ে গেল। সন্তান আসছে তার, আবার ভয় হয়। তরির অপুক্ত শরীর এত ধকল সইতে পারবে তো? বাচ্চাটার জন্য তরির যদি ক্ষতি হয়। হাসানকে নীরব থাকতে দেখে মধুবেবী বললেন, শোনো ভাই, সন্তান হইল আল্লাহর তরফ থেকে আসা নিয়ামত। তুমি তারে বলছো তুমি এখন সন্তান চাও না। তোমার ভয়ে সে আমারে বলছে ওষুধ খাইয়া বাচ্চা নষ্ট করিয়া ফেলব। বাচ্চাটার দোষ কি? সন্তানের কথা শুই না তার সঙ্গে রাগারাগি কইর না। আল্লাহ খুশি হইয়া দিছে, মাইনা নাও। বাচ্চায় যখন আব্বা কইয়া ডাকবো, তখন দেখবা কলজা কেমন ঠান্ডা হইয়া যায়। আহসান মুখে কিছু বলল না। তরির উপরে মনে মনে প্রচন্ড ক্ষিপ্ত হলো। না হয় কথার ছলে তরিকে সে বলেছিল যে এখন তার বাচ্চা চায় না। ইচ্ছে ছিল তরির পড়াশোনার একটা স্টেবল পর্যায়ে এলে সন্তান নেওয়ার। কিন্তু এখন যখন বাচ্চাটা চলে এসেছে, তাকে ওষুধ খেয়ে নষ্ট করবার মতো ভয়ানক কথা কি করে মুখে তুলল তরি? যতই হোক, সন্তানটা তার। তরি সন্তানটাকে এভাবে হেলায় হারিয়ে দিতে কেন চাইছে? বাচ্চাটার শরীরে আহসানের রক্ত বইছে, সেটা কি ভুলে গেছে তরি? হাসান শান্ত স্বরে বলল, বুবু, আমি এখন সন্তান চাইনি, সেটা সত্য। তরির বয়স কম, অপরিপক্ক শরীর। চেয়েছিলাম তরির পড়াশোনা একটি স্টেবল পর্যায়ে এলে সন্তান নেব। সন্তান এসেছে, তা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু তরির ওপরে প্রচণ্ড মেজাজ খারাপ লাগছে। কি বুঝতে কি বুঝেছে কে জানে, নিজের সন্তান নিয়ে ওসব কেউ ভাবে? মধুবেবী আহসানের পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, বুঝো নাই হয়তো, থাক, তারে বকাঝকা কইর না। একটু খেয়াল রাখো, শরীরটা অনেক দুর্বল। এখন তো আর একলা না, পেটে আর একজন আছে। আহসানকে মধুবেবীর ঘর থেকে বের হতে দেখে তরি বুক খামচে ধরল। সর্বনাশ, বুবু সব বলে দিয়েছে আহসানকে। কি হবে এখন? ভয় তরি দরজার সামনে দাঁড়িয়ে রইল। আহসান ঘরে ঢুকতেই নিচে বসে আহসানের পা জড়িয়ে ধরে বলল, বিশ্বাস করুন, আবার ভুল হয়ে গেছে। বাবুটা কিভাবে এলো জানি না। আপনি পিলগুলো দিয়েছিলেন না, ওগুলো নিয়ম করে সত্যি খেয়েছিলাম।
আপনি না চাইলে ঔষধ খেয়ে বাবুটাকে নষ্ট করে দিব। আপনি তাও আমাকে ছেড়ে দেবেন না। আপনি যা বলবেন তাই করব। আমাকে দরকার হলে বাড়ি পাঠিয়ে দিন, তাও আমাকে তালাক দেবেন না। আহসান দীর্ঘশ্বাস ফেলে তরিকে টেনে উপরে তুলল। কাঁদতে কাঁদতে তরির হিচকে উঠে গেছে। তরির গালে হাত রেখে বলল, তুমি আমাকে এতটা খারাপ ভাবো তরি? একটা সন্তান বাবা মায়ের ভুল হয় কখনো? এই সন্তানটা তোমার প্রতি আমার ভালোবাসার প্রতীক, আর তুমি ওকে নষ্ট করতে চাইছো। তরি কোনো জবাব দিতে পারল না। হাসান তরিকে বিছানায় বসে বুকে টেনে নিল, কপালে চুমু দিয়ে বলল, এখন থেকে আর হিয়ালি করবে না। রোজ 1 গ্লাস করে দুধ আর 2টো ডিম খাবে। ভারী কাজ করা দরকার নেই। এখন কিন্তু আর একা নাও, বাবুটার একটু খেয়াল রাখতে হবে তো নাকি? তরি আহসানের বুক থেকে মাথা উঁচু করে বলল, আপনি আমার উপরে রেগে নেই তো? আমি কিন্তু ইচ্ছে করে। আহসান তরিকে বাকিটুকু শেষ করার আগেই থামিয়ে দিয়ে বলল, ওসব থাক, বাবু নিজে থেকে আসতে চেয়েছে তাই এসেছে। ওসব নিয়ে এত ভেবে কাজ নেই। যা বলেছি মনোযোগ দিয়ে শুনবে। শরীরের কি হাল দেখেছো? নিজের আর বাবুর দুজনের খেয়াল রাখবে। তরিকে সব কিছু বুঝিয়ে দিয়ে আহসান যেই না তরির প্যাটে হাত রাখলো, তরির সুরসুরিতে খিলখিল করে হেসে উঠল। আহসান প্যাটে হাত রাখা অবস্থাতেই বলল, বাবুর আম্মু হাসছে কেন? তরি খিলখিল করে হাসতে হাসতে বলল, সকালে আহসান তরিকে নিয়ে ডক্টরের কাছে গেল। তরিকে বেশ কিছু টেস্ট আর আলট্রা করতে দেওয়া হলো। ডক্টর খাওয়া দাওয়ার একটা চার্ট দিয়ে দিলেন। সেই থেকে তরির উপরে অত্যাচার শুরু হলো। সকালে নাস্তায় আহসান তাকে ঠেসে ঠুসে জোর করে খাওয়ায়। দুপুর থেকে শুভা একটার পর একটা তরির জন্য তৈরি করতেই থাকেন। রাতের কথা মনে করলে তরির আরো ভয় হয়। বাবু আসার পর থেকে রীতিমতো তাকে খাওয়া দাওয়া নিয়ে কি যে ঝামেলায় পড়তে হচ্ছে কিছু মুখে রুচে না। মধু বেবি বাজার থেকে শুকনো বড়ই আর তেঁতুল কিনে তরির জন্য আচার করেছেন। তরিয়াতে বাজায় খুশি। আজকাল তার আরো বেশি বেশি টক খেতে ইচ্ছে হয়। মধু বেবিও আজকাল খুব ব্যস্ত। দিন রাত এক করে বাবুর জন্য কাঁথা সেলাই করেন। রুমির আজ প্রথম কলেজ যাওয়ার দিন। সকাল থেকেই উল্লাস আর উৎফুল্লতার অন্ত নেই। কলেজের ড্রেস পরে মাজদাকের হাত ধরে প্রথমবারের মতো কলেজে গেল সে। আহসান আজকে প্রথম কলেজে যাওয়ার উপলক্ষে রুমকে 100 টাকার 2টো নোট দিয়েছে। সেগুলো দিয়ে আজকে বেলপুরি ফুচকা আর ঝালমুড়ি খাবে সে। কলেজে যাওয়ার পথেই ফাইল নিয়ে হেঁটে চলা রঙ্গনের সঙ্গে দেখা হলো তার। রঙ্গন লক্ষ্য করলো সাদা ধবধবে কলেজ ড্রেসে পরীক্ষিত বিনুনি বাঁধা একটা মেয়ে মাজদাকের হাত ধরে হেঁটে যাচ্ছে। রুমির কথা মাথায় আসতেই রঙ্গন দ্রুত হেঁটে গিয়ে মাজদাককে সালাম দিয়ে বলল, কেমন আছেন খালুজান? মাজদাক হেসে সালামের জবাব নিয়ে বললেন, ভালো বাবা। এ তো তৈরি হয়ে ফাইল নিয়ে কোথায় যাচ্ছ? রঙ্গন চুলে হাত বুলিয়ে ফাইলটা শক্ত করে ধরে বলল, দোয়া করবেন চাচা, চাকরির পরীক্ষা দিতে চাচ্ছি। চাকরিটা হলে আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে চলে যাবো। শেষের কথাটা বিড়বিড় করে বলায় মাজদাক শুনতে পেলেন না। রুমি অবশ্য রঙ্গনকে দেখে মনে মনে তাকে ভেঙচি কেটে বলল, তুই শালা ফেল করবি, ফেল। আজ মনোয়ারা আর গুনগুন এসেছে তরিকে দেখতে। গুনগুন এখন ক্লাস 5-এ পড়ে। তার এখন 10 বছর হয়েছে। তরিকে মা আর বোনের আকস্মিক আগমনে বেজায় খুশি। মনোয়ারা শুভাকে অনুরোধের সুরে বললেন, তরিকে আমার সঙ্গে নিয়ে যাই। এই অবস্থায় থাকুক না আমার কাছে কয়েকটা দিন। ওর বাবা বেঁচে থাকলে কি যে খুশি হতেন, মেয়েকে মাথায় তুলে রাখতেন। শুভা গুনগুনকে কোলে বসিয়ে বললেন, আসলে প্রথম বাচ্চা তো আমরা চাইছিলাম আমাদের কাছেই থাকুক। আপনারা ভাই তো তরিকে তো এখনই চোখে হারায়। আপনি বলছেন যেহেতু আমি অবশ্যই তরিকে পাঠাবো, কিন্তু আজ নয়। এখনই সন্ধে নেমে গেছে। আপনাদের যেতে যেতে রাত হয়ে যাবে। সকাল সকাল এহসানকে দিয়ে আসবে। একটু খেয়াল রাখবেন ওর, আর তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন। ওকে ছাড়া বাড়ি ফাঁকা ফাঁকা লাগে। মনোয়ারা মুচকে হেসে শুভার সঙ্গে গল্পে মেতে উঠলেন। হায়দারের মৃত্যুর পর এই বাড়িতে এই প্রথম তার আসা। হায়দার বেঁচে থাকাকালীন অনেকবার তার সঙ্গে এসেছে সে। মানুষটা নিয়ে আজ কতটা দিন হয়ে গেল। গুনগুন তরির কাছে চুপটি করে বসে বলল, মা, ঝর্ণা খালামুনি কে বলছি, তোমার পেটে নাকি একটা বাবু আছে। কোথায় সেই বাবুটা, আমাকে দেখাও। তরি গুনগুনের গাল টেনে দিয়ে বলল, এখন না, আরো অনেকগুলো দিন যাক, তারপর আমি বাবু আর তুমি একসঙ্গে পুতুল খেলবো, ঠিক আছে? গুনগুন মাথা দুলিয়ে বলল, বাবুটাকে রাতে আমাদের মাঝখানে রেখে ঘুমাবো। হ্যাঁ, আমাদের খাটটা উঁচু না, যদি পড়ে যায়।
তরি সায় দিয়ে বলল, হ্যাঁ, ও খুব ছোট্ট এখন। বাবু তোমার কথা সেদিন বলেছে জানো। গুনগুন বড় বড় চোখে চেয়ে বলল, কি বলছে বুবু? ও ও খেলবে আমার সঙ্গে? তরি গুনগুনের গালে চুমু বসিয়ে বলল, ও বলেছেন গুনগুন খালামণি কোথায়? পচা খালামণিটা কেন দেখতে আসে না আমায়? গুনগুন ঠোঁট ফুলিয়ে বলল, কোথায়? আমি তো এলাম আজকে। বাবুটাকে বলে দেবে আমি ওর সঙ্গে কাটিয়ে নিয়েছি। ও পচা বলেছে আমাকে। তরি জবাবে বলল, বাবু তো তাহলে অনেক কাঁদবে। গুনগুন খালামণিকে ও অনেক ভালোবাসে। গুনগুন খালামণি কাটটি নিলেও কার সঙ্গে পুতুল খেলবে? গুনগুন মুখ ভার করে কি যেন ভাবলো, অতঃপর বলল, না, থাকবো বাবুর সঙ্গে কাটটি শেষ। ওর সঙ্গে বাপ বাপ বাপ। ওকে বলে দেবে ও যেন না কাঁদে। আমি ওর সঙ্গে পুতুল খেলবো। তরি হেসে গুনগুনের ফুলা গালে আবার চুমু বসালো। রুমে এসে গুনগুনকে তার ঘরে নিয়ে সাজিয়ে দিল। এই বয়সে সাজগোজের প্রতি কি দুর্বলতা! ও বাড়িতে থাকাকালীন তরির পিছু পিছু চিরুনি নিয়ে শুধু ঘুরত, সুন্দর করে চুল বেঁধে দেওয়ার জন্য। আজ সকালে তরির জন্য ওষুধপত্র ফলমূল কিনতে গিয়ে সৌম্যের সঙ্গে দেখা হয়েছিল। কথা প্রসঙ্গে হাসানি দিলশানের প্রসঙ্গে জানতে চেয়েছিল। সৌম্য নত মুখে দিলশানের ব্যাপারটা খুলে বলল। দিলশান সৌম্যের সঙ্গে নতুন একটা জীবন শুরু করতে রাজি নয়। বারবার করে সৌম্যকে বলেছে সৌম্য যেন বিয়ে করে নেয়, স্ত্রী সন্তান নিয়ে সুখে থাকে। সৌম্য যাওয়ার পথে আহসানকে দিলশানের নাম্বারটা দিয়ে বলেছে, সময় করে ওকে ফোন করে একটু বুঝিয়ে বলিস বন্ধু। দিলশান ছোট বাচ্চা নয়, একটু হলেও তোর কথা বুঝবে। কাজের ফাঁকে সৌম্যের দেওয়া নাম্বারটায় কল করলো আহসান। দুবার রিং হলে তৃতীয়বারের বেলায় দিলশান কলটা ধরে বলল, হ্যালো, কে বলছেন? আহসান শান্ত গলায় বলল, আহসান, পলাশনগর বিশ্ববিদ্যালয়ের তোমার ব্যাচমেট বলছি। দিলশান বিস্মিত হয়ে বলল, আরে আহসান, কেমন আছো আহসান? কত বছর পর তোমার সঙ্গে কথা। পুষ্পিতার কাছে শুনেছিলাম বিয়ে করেছো। তোমার ওয়াইফ কেমন আছে? আহসান তপ্ত শ্বাস ফেলে বলল, আমি আমার ওয়াইফ দুজনেই ভালো আছি। তুমি কেমন আছো দিলশান? জীবন কাল কেমন চলছে? দিলশান মৃদু হেসে বলল, ছোটখাটো প্রাইভেট স্কুলের মাস্টারনির জীবন আর কেমনই হতে পারে। তোমার কেমন চলছে তাই বলো। আহসান হেলান দিয়ে বসে বলল, কিছুদিনের মধ্যেই প্রাইমারি স্কুলের জয়েনিং। বাবা হচ্ছি, দোয়া করো দিলশান। দিলশান আফসোসের সুরে বলল, তুমি কি সুন্দর নিজের জীবনটাকে সাজিয়ে নিয়েছো আহসান। বিয়ে করেছো, বাবা হচ্ছ। সৌম্য যদি একটু নিজের দিকটা দেখতো, ও কি পারতো না সব কিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করতে? আহসান ঠোঁট ভিজে বলল, সেটাই তো করতে চাচ্ছে দিলশান। একবার ভেঙে গুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছো মানুষটাকে। সব কিছু ভুলে তোমার সঙ্গে একটা নতুন কিছু সূচনা করতে চেয়েছিল। তুমি আগেরবারের মতোই হেলায় হারিয়ে দিচ্ছ। তুমি খুব কঠিন দিলশান। একটা মানুষকে কয়বার ভাঙবে দিলশান? দিলশানের চোখে জল চলে এলো। ভেজা গলায় আহসানকে বলল, আমি ডিভোর্সি আহসান। একটা মিসক্যারেজ হয়েছিল। নানা রকম মেয়েলি সমস্যায় এখনও ভুগছি। ইউটেরাস এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে ভবিষ্যতে মা হতে পারবো কিনা তাও জানি না। আমি কিভাবে সৌম্যর মতো একটা আনম্যারিড ছেলেকে নিজের সঙ্গে জড়াই? আহসান নির্বিঘ্নে বলল, তাই বলে এবারও খালি হাতেই ফিরিয়ে দেবে? দিলশান কাপা কাপা গলায় বলল, আমার যে দেওয়ার মতো কিছুই অবশিষ্ট নেই আহসান। কি দেব সৌম্যকে আমি? আহসান প্রত্যুত্তরে বলল, তোমার চেয়ে বড় পাওনা সৌম্যের কাছে আর কি হতে পারে দিলশান? দিলশান কান্নার সামনে বলল, সৌম্যকে বুঝিয়ে সুজিয়ে জলদি একটা বিয়ে দিয়ে দাও। সংসারের চাপে আমাকে ভুলে যাবে। আমি একটা ডিভোর্সি মেয়ে, সন্তান সুখ দিতে পারবো না। তাছাড়া সমাজ কি বলবে হাসান? সৌম্য আনমেরিড ছেলে, বিয়ে করলে ওর সব হবে। আমি তো ওকে ওর প্রাপ্য কিছুই দিতে পারবো না। আহসান নরম স্বরে বলল, ঘুরিয়ে ফিরিয়ে সেই এক কথা দিলশান। তুমি 2 দিন না খেয়ে থাকো, সমাজ কিচ্ছু বলবে না। কিন্তু খিদের তাড়নায় একটা রুটি চুরি করে দেখো, দেখবে তোমার বিচারে কত বীর পুরুষদের আগমন। সমাজের কথা ভুলে যাও দিলশান। নিজেকে নিয়ে ভাবো। নিজের জন্য স্বার্থপর হওয়াটা মন্দ কিছু নয়। তোমার জীবনেও তো কম কিছু ঘটেনি। অতীতটাকে না ঘাটিয়ে ভবিষ্যৎ নিয়ে একটু ভাবো। তোমার একটা ছোট্ট সংসার হলো সৌম্যের সঙ্গে।
একটু ভেবে দেখো না দিলশান, খুব মন্দ হবে কি এমনটা হলে? দিলশান চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলল। এমনই তো একটা স্বপ্ন ছিল তার, সৌম্যের সঙ্গে ছোট্ট একটা সংসারের। সেটা তো হলোই না। যাকে বিশ্বাস করে ঘর করেছিল সেটা নিভৃতে ভেঙে গেল। মনোয়ারা গুনগুনকে নিয়ে সন্ধ্যার পরপরই হাসান আসার আগে চলে গেছেন। শোভা বারবার করে বলেছিল খেয়ে যেতে। গুনগুন ছুটা মানুষ, আবার সঙ্গে কোনো পুরুষ মানুষ নেই, বিধায় তাড়াতাড়ি চলে গেছেন। হাসান মনোয়ারার আসার কথা শুনে দ্রুত বাড়ি ফিরল, তবু তাদের দেখা পেল না। মনোয়ারা ততক্ষণে বেরিয়ে গেছেন। হাসান ঘরে ফিরলে এখন আর সঙ্গে সঙ্গেই তরির কাছে তাকে যেতে দেন না মধু বিবি। হাসান সন্ধ্যার পরপরই বাড়ি ফিরে, পাছে হাসানের পিছু ধরে খারাপ জিনিস না তরির কাছে যায় সে ভয়ে। হাসানকে চুলোর কাছে নিয়ে হাত গরম করে সূরা কারাত পরিয়ে গায়ে ফু দিয়ে তারপর তরির কাছে পাঠান। হাসান প্রথম প্রথম বিরক্ত হলেও এখন আর কিছু বলে না। রুমির পরে এত বছর পর বাড়িতে বাচ্চা আসছে, তাই সবার বাড়াবাড়িটা একটু বেশি। এখন রুমিকেও ডাক দিলে আগের মতো আর খুঁজে পাওয়া যায় না। মধু বিবির সঙ্গে বসে বসে রুমিও এখন কাঁথা সেলাই করে। আহসান ঘরে গিয়ে দেখলো তরি বিছানায় শুয়ে আছে। আহসানকে দেখে দ্রুত উঠে বসে বলল, জানেন আজ গুনগুন এসেছিল। গুনগুন বলেছে আমাদের বাবুর সঙ্গে পুতুল খেলবে। আহসান তরির পাশে গিয়ে বসলো, তরিকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলল, তা খেলুক, আমার পুতুল তো আমার তুলতুল। তরি আহসানের পাঞ্জাবের বোতাম ঘোরাতে ঘোরাতে লজ্জায় মুখ গুছল। আহসান কয়েক মিনিট নীরব থেকে বলল, বাবুর বয়স কতদিন হলো, কথা বলতে পারে সে? তরি মাথা তুলে বলল। আহসান তরির চুলে বিলি কাটতে কাটতে বলল, ভাবার বিষয়, তোমাদের বাবুর একটা নাম রেখেছি জানো? তরি উৎসাহী হয়ে বলল। আহসান মুচকি হেসে বলল, তুবা নামের আগ পিছু কি হবে তা এখনো ভাবিনি। ডাকনাম হবে তুবা, সুন্দর না? তরি আহসানের বুক থেকে সরে গিয়ে বলল, কিসের তুবা? এটা তো মেয়েদের নাম। আমার তো আপনার মতো একটা ছেলে বন্ধু চাই। আহসান তরিকে ফের বুকে টেনে নিয়ে বলল, আমাদের মেয়ে বাবুই হবে, তুলতুলের মতো অভিমানী কাঁদুনি একটা মেয়ে বাবু। তুমি আমার তুবার আম্মু। তরি ভ্রু কুচকে বসে রইল। এই লোক সবসময় বেশি বোঝে। বাবুটা তার সঙ্গে সারাদিন কথা বলে, সে বুঝে জানে না বাবু ছেলে নাকি মেয়ে। তরির তো একটা ছেলে বাবু চাই, আহসানের মতো ঠোঁট টিপে মুচকি হাসা ছেলে বাবু। খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে আহসান বিছানায় তরিকে জড়িয়ে ধরে বলল, কালকে নাকি তুবার নানু বাড়ি যাচ্ছেন তুবার আম্মু, কয়দিন থাকবেন? তরি উৎফুল্ল হয়ে বলল, মা বলেছে কমপক্ষে 1 মাস যেন থাকি। অনেকদিন পর যাচ্ছি তো। আহসান মৃদু চিৎকার করে বলল, 1 মাস? তরি আহসানের আপত্তি আছে বুঝতে পেরে বলল, আচ্ছা 15 দিন থাকবো তাহলে। আহসান নিরাশ হয়ে ঠোঁট ফুলিয়ে বলল, 15 দিন? আমার তোমাকে আর বাবুকে ছাড়া ঘুম আসবে বলো তুলতুল? আমার দিকটা একটু বিবেচনা করা দরকার। 15 দিন অনেক বেশি দিন, আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না। তরি কয়েক লহমা ভেবে ভেবে বলল, আচ্ছা 1 সপ্তাহ থাকবো। আপনি কিন্তু আর রাগ করতে পারবেন না। বাবু বলেছে বাবু নানা বাড়ি ঘুরতে যায়, আমার কি দোষ? আহসান আর আপত্তি করলো না। কথা মতো তরিকে ঠিকই পরদিন সকালে বাড়িতে রেখে এলো আহসান। মনোয়ারা মেয়েকে দেখে ভেবেছিলেন কমপক্ষে 1 মাস তো কাছে রাখবেনই। আহসানের কাছে তরির থাকার মেয়াদ 1 সপ্তাহ শুনে মনটা খারাপ হলো, কিন্তু কিসের 1 সপ্তাহ? দিনে 30 বার করে তরি মনোয়ারার ফোন থেকে আহসানকে কল করে। রাতে ঘুমাতে গিয়েও বাদ নেই, ফিসফিস করে মাঝরাত অবধি আহসানের সঙ্গে গল্প করে। শেষ অবধি না থাকতে পেরে 4 দিনের দিনে তরিকে বাড়ি নিয়ে গেল আহসান। মনোয়ারা এসব কীর্তিকলাপ দেখে বেজায় হাসলেন। বিয়ের কথা শুনে যে মেয়ের সঙ্গে সঙ্গে নাকচ করে দিয়েছিল, বিয়ের দিনও মুখ গুমরা করে বসেছিল, সে আজ বরকে ছাড়া 1 সপ্তাহও থাকতে পারছে না। কি ভয়ঙ্কর সুন্দর ব্যাপার স্যাপার! এ জীবনে মরে গিয়েও শান্তি এক জায়গায়। তরিকে তিনি ভুল কারো হাতে তুলে দেননি। সারা জীবন যেন এভাবে সুখে থাকে মেয়েটা। সকালে আজ পুকুরে জাল ফেলা হয়েছে। ইয়া বড় বড় সাইজের মাছ উঠেছে, রুই মাছ, বোয়াল মাছ সহ আরো ছোট ছোট সাইজের কি মাছ যেন, ওগুলোর নাম অবশ্য তরি জানে না। তরি আর রুমি পুকুরের সামনে গিয়ে দাঁড়ালো। সবুজ জালে ধরা মাছগুলো খুব লাফালাফি করছে। দুপুরে এখান থেকে কিছু মাছ রান্না করা হবে। মধু বিবি অবশ্য তরিকে বলেছেন, এই তুমি কিন্তু পুকুরে বোয়াল মাছ উঠলে সেটা খাইবা না, বাচ্চার মাথা বোয়াল মাছের মতো হসকাইয়া হইব। তরি তার শুনিয়ে মাথা দুলিয়ে সায় দিয়েছিল। সহসা ইয়া বড় একটা রুই মাছ ধরা পড়ল জালে। মাছ দাগ জাল টেনে ধরে আহসানকে দেখাতে লাগলেন।
তরিও পুকুরে আর কয়েক শুনে নেমে মাছটা দেখলো, কিন্তু তখনই ঘটলো অঘটন। ভেজা শরীরে পা পিছলে নিচে পড়ে গেল। রমি তরিকে কোনো রকমে টেনে তুললো। মধু বিবি চিৎকার করে দৌড়ে এসে বললেন, হায় হায়, কি সর্বনাশ! তুমি এই পুকুরের সামনে আসছো কেন? ব্যথা পাইছো? পেটে ব্যথা করতেছে? তরি কিছু বলার আগে আসান ছুটে এলো, তরিকে ধরে বলল, একটু সাবধানে চলবে না? পেটে লাগেনি তো? তরি পেট ধরে বললেন, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।